তো কোনো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমরা গ্রুপিং মেথড এবং স্ট্যান্ডার্ড মেথডে সলভ করতে চাই, তাহলে প্রথমে যে জিনিসগুলো আপনাকে জানতেই হবে সেই বিষয়গুলো নিয়ে প্রথমে কথা বলবো, ঠিক আছে? সো এট ফার্স্ট আপনাকে জানতে হবে যে স্ট্যান্ডার্ড, আমরা পর্যায়ক্রমে একটা একটা করে আসবো। এখানে পেন কাজ করছে না, এই এক বিড়ম্বনা। এটা আমি একটু রিওপেন করে দেখি একটু। হ্যাঁ, জাস্ট a minute, একটু লাইনে থাকেন। আমার এখানে ওয়ার্ড ফাইল পেন ওপেন হচ্ছে না, তাই নাকি? শিট, তাহলে তো ঝামেলা। তাহলে আমাকে হোয়াইট বোর্ডে ক্লাসটা নিতে হবে, কারণ আমি ওয়ার্ড ফাইলে পাচ্ছি না ইয়ে করতে। মাঝে মধ্যে এটা এরকম করে পেন কেন যে করাচ্ছ। তাহলে আমরা একটু হোয়াইট বোর্ডে আজকের ক্লাসটা আলোচনা করি। হ্যাঁ, ওকে। সো প্রথমে একটু আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কথা বলতে চাই। যেমন দেখেন, কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেমন গত ক্লাসে একটা এক্সাক্টের একটা এক্সাম্পল দিয়েছিলাম, তাই না? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল যে আমরা প্রমাণ করেছি সেটা এক্সাক্ট, এরকম একটা প্রবলেম ছিল লাস্ট ক্লাসে। তো যদি সেই ইকুয়েশনটাকে যদি সলভ করতে বলা হয়, জাস্ট যদি আপনাকে বলা হয় যে সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, differential equation 3x square, last class question 3x square plus 4xy dx plus 2x square plus 2y dy equals to 0। যদি আপনাকে এটাকে সলভ করতে বলা হয়, তাহলে দেখেন এটা যে একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা নিয়ে নিশ্চয়ই কারো কোনো ডাউট নেই, রাইট? জি স্যার। এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই জন্য বিকজ অ্যাকর্ডিং টু দ্য জেনারেল ফর্ম অফ দ্য ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে dx এর সাথে কি থাকে, mxy, xy এর একটা ফাংশন যেটাকে m বলি আমরা, এটা আছে। আবার dy এর সাথে কি থাকে, একটা x এবং y ফাংশন থাকে, xy ফাংশন থাকে, তাই না? যেটাকে আমরা nxy বলি। সো এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিশ্চিত এবং ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। তাহলে এটাকে যদি আপনাকে স্ট্যান্ডার্ড মেথডে সলভ, আমরা এটাকে দুই মেথডেই সলভ করে দেখব, যে স্ট্যান্ডার্ড মেথডে সলভ করলে কি হয় এবং গ্রুপিং মেথডে সলভ করলে কি হয়। তো যদি আমরা পর্যায়ক্রমে আসবো, প্রথমে আমরা স্ট্যান্ডার্ড মেথড নিয়ে কথা বলবো, দেন গ্রুপিং মেথড। তো এটাকে স্ট্যান্ডার্ড মেথডে সলভ করতে গেলে আমরা জানি স্ট্যান্ডার্ড এবং গ্রুপিং দুটার ক্ষেত্রে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে সেই ইকুয়েশনটা কোন ধরনের ইকুয়েশন হওয়া লাগবে, এক্সাক্ট, রাইট? যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট হলেই তো মাত্র আমরা কি অ্যাপ্লাই করতে পারি স্ট্যান্ডার্ড মেথড এবং গ্রুপিং মেথড। ব্যাপারটা এরকম ছিল না লাস্ট ক্লাসের আলোচনা? জি স্যার। তাহলে আমাকে প্রথমে দেখাতে হবে সে এক্সাক্ট কিনা। যদি এক্সাক্ট হয় দেন আমরা সামনে আগাতে পারবো, তাই না? যদি কোনো কারণে এক্সাক্ট না হয়, আমরা কি বলে দিব, যে ইট ইজ ইম্পসিবল টু সলভ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই ইউজিং স্ট্যান্ডার্ড মেথড অর গ্রুপিং মেথড সিন্স দিস ইকুয়েশন ইজ নট এক্সাক্ট। যেহেতু এটা এক্সাক্ট না, তাহলে এটাকে স্ট্যান্ডার্ড মেথড এবং গ্রুপিং মেথড অ্যাপ্লাই করা যাবে না যদি এক্সাক্ট না হয়। বাট ইন কেস যদি এটা এক্সাক্ট হয়, তাহলে সলভ করতে আমরা পারবো। আমরা পর্যায়ক্রমে একটা পর একটা আগাবো। এখন আমি যে আলোচনাটা করব, এটা এই অঙ্কের অংশ না, বাট এটার ব্যাকগ্রাউন্ড। এই অঙ্কটাকে সলভ করতে গেলে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। হ্যাঁ, অঙ্কটা কিন্তু আমি সমাধান শুরু করছি না। যেমন দেখেন, এই যে ইকুয়েশনটা যেটা আছে, এটা কি এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবল আছে না শুধু এই ইকুয়েশনে, নাকি অন্য কোনো ভেরিয়েবল আছে এক্স ওয়াই ছাড়া? না স্যার, নাই স্যার। এখানে ভেরিয়েবল দুইটা আছে, একটা এক্স একটা ওয়াই। তাহলে এই ইকুয়েশনটাকে যখন আমরা সলভ করব, সমাধান করব, তাহলে আনসার যেটা আসবে সেটা কি এক্স ওয়াই ফাংশন আকারে আসবে না? এই ইকুয়েশনটাতে যেহেতু ভেরিয়েবল দুইটা, একটা এক্স এবং ওয়াই,
তাহলে নিশ্চিত সমাধান করলে যে রেজাল্ট পাবো সেখানেও ভেরিয়েবল কয়টা থাকবে? দুইটাই থাকবে, এক্স এবং ওয়াই। ধরে নেন এটাকে সলভ করলে যদি রেজাল্টটা এরকম আসে যে এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু সি, এটাকে সলভ করলে সলিউশনের ধরনটা হবে এরকম টাইপের, এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু সি, এই যে এটা হচ্ছে সলিউশন ফাংশন। যে সলিউশন ফাংশনটা সেটাও কি হবে? এক্স ওয়াই ফাংশন আকারেই থাকবে। তো এই এফ এর সাথে আমরা বলছি এটাকে কি বলি আমরা? এটা হচ্ছে এম এক্স ওয়াই, আর এটা হচ্ছে আপনার এন এক্স ওয়াই, রাইট? অ্যাকর্ডিং টু দ্য জেনারেল ফর্ম অফ দ্য ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। তাহলে এই এফ যে সলিউশন ফাংশন বলছি আমরা, এই সলিউশন ফাংশন এফ এর সাথে এম এবং এন এর সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন? সম্পর্কটা হচ্ছে এরকম যে এই সলিউশন ফাংশন এফ কে যদি আপনি এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করেন তাহলে এম পাওয়া যাবে, আর এই এফ কে যদি আপনি ওয়াই রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করেন তাহলে এন পাওয়া যাবে, এন এক্স ওয়াই পাওয়া যাবে। এই রিলেশন দুইটা মনে রাখতে পারলেই স্ট্যান্ডার্ড মেথড কিছুই না। স্ট্যান্ডার্ড মেথড জানতে হলে জাস্ট এই দুইটা রিলেশনই মনে রাখতে হবে, যে আমরা যে তাকে সমাধান করলে যে এক্স ওয়াই এর ফাংশন আকারে যে আসবে, সেই ফাংশন এফ অফ এক্স ওয়াই কে যদি আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি এম পাবো, আর যদি ওয়াই রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে এন পাবো। তাহলেই আমার সমাধান চলে আসবে। কারণ কিভাবে সমাধানটা চলে আসবে দেখেন, সমাধানটা আসবে এভাবে যে আমরা যে বলছি যে ডেল এফ বাই ডেল এক্স সমান কি পাওয়া যায়? এম। এম এর ভ্যালু কি কোশ্চেনে দেওয়া থাকবে না? এই যে এম এর ভ্যালু দেওয়া আছে না? জি স্যার। তাহলে দেখেন এখান থেকে তাহলে আমার টার্গেট হবে কি? এফ বের করা, এফ অফ এক্স ওয়াইটাকে বের করা। তাহলে ডেল এফ বাই ডেল এক্স কে কি করলে এখানে এফ অফ এক্স ওয়াই আমরা পেতে পারি? এই যে এই লাইনটা থেকে এই লাইনকে কি করলে এখান থেকে এফ অফ এক্স ওয়াই পাওয়া যেতে পারে? এনিওয়ান? যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তো আছে অলরেডি, তাহলে এখানে কি করলে এখান থেকে জাস্ট এফ অফ এক্স ওয়াইটা বের হয়ে আসবে? আচ্ছা আমি একটা জিনিস, হ্যাঁ কেউ যেন একজন একটু মিনমিনিয়ে বলছেন, ইন্টিগ্রেশন। হ্যাঁ, যেমন দেখেন একটা ভেরিয়েবল যদি ওয়াই হয়, আমরা অর্ডিনারি ক্ষেত্রে যদি বলি ওয়াই কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ডিওয়াই বাই ডিএক্স না? এটা হয় কিনা? তাহলে ডিওয়াই বাই ডিএক্স কে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে আবার ওয়াই পাবো কিনা? জি স্যার। আমরা জানি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন কি রিভার্স, রাইট? ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনটা কি রিভার্স হয়। তাহলে এখন বলেন যে এখান থেকে যদি কেউ এফ অফ এক্স ওয়াই পেতে চায় তাহলে এটাকে কি করা লাগবে? এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ইন্টিগ্রেট করতে হবে, তাই না? যেহেতু ডেরিভেটিভটা পার্শিয়াল তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে? পার্শিয়াল। ওই যে ইন্টিগ্রেশনে যে ডিএক্স লেখেন, ডিএক্স না লিখে তখন লিখতে হবে কি? ডেল এক্স। আর কেউ যদি এই ইকুয়েশন থেকে এফ অফ এক্স ওয়াই বের করতে চায় তাহলে কার রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে তাকে? ওয়াই। জাস্ট এই লজিকটা মনে রাখতে পারলে কিছুই না, জাস্ট এই রিলেশনটা মনে রাখা। এফ কে যদি আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি এম পাবো, আর এফ কে যদি আমরা ওয়াই রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে এন পাবো। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। তবে এবার হচ্ছে আমরা প্রবলেমটাকে সলভের দিকে যাই, যে আমরা ফর্মালি যদি তাকে সলভ করি তাহলে কি হবে। আমরা দুইটা মেথডে শিখবো, গ্রুপিং এবং স্ট্যান্ডার্ড। ওকে, এই হোয়াইট বোর্ডের সাথে আমার ওয়ার্ডের সমস্যা হচ্ছে, ওয়ার্ড আমি নিচের দিকে গেলেই হতো, যেখানে এটা আমার ইরেজ করা লাগছে। তাহলে দেখেন আমরা যদি সলভ করি যে সলিউশন, আমাকে না বুঝলে কিন্তু বলতে হবে, দেখেন আবার যে স্যার বলছে কোশ্চেন করলে কি মনে করে স্যার। আমরা যদি এই ইকুয়েশন থেকে আমরা বলছি প্রথমেই যেহেতু তাকে সলভ করতে বলা হচ্ছে, আমরা কিন্তু এখন শিওর না সেটা এক্সাক্ট কিনা, আমাকে চেক করে দেখতে হবে। তো হিয়ার এখানে mxy এর ভ্যালু কত এই কোশ্চেনে? 3x স্কয়ার প্লাস 4xy। 3x স্কয়ার প্লাস 4xy, ফাইন। nxy সমান কত? 2x square plus 2y. 2x স্কয়ার প্লাস 2y। তাহলে এক্সাক্ট হওয়ার কন্ডিশন কি ছিল? del m by del y equal to del m by del x. del m by del y, that means m কে y রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে আর n কে করতে হবে x এর রেসপেক্টে। তাহলে m কে যদি আমরা y রেসপেক্টে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি এটা কি লিখবো? del m by del y
হুইচ ইকুয়ালস টু, আমরা যেহেতু ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি তাহলে এক্স এর টার্মগুলো কি কনস্ট্যান্ট, রাইট? পার্শিয়ালি তো তাহলে 3x স্কয়ারটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এই কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 0 হবে না? জি স্যার। তাহলে 0 তো লিখতে হয় না প্লাস আকারে, সো এটা অ্যাভয়েড করছি। এবার হচ্ছে তাকে করব ওয়াই রেসপেক্টে। ওয়াই রেসপেক্টে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে 4x টা হচ্ছে কনস্ট্যান্ট, y কে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয় 1, আর 1 মাল্টিপ্লাই হিসেবে লিখতে হয় না বিকজ 1 ইজ এ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, সেজন্য। এবার আসেন n কে যদি আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি পার্শিয়ালি, তাহলে 2x স্কয়ার কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয় 4x, আর 2y যেহেতু কনস্ট্যান্ট কারণ আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি তাহলে 2y টা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 0। তাহলে দেখেন তো del m by del y যে ভ্যালু আসছে del m by del x এর ভ্যালু কি সেম আসছে কিনা? জি স্যার। তাহলে আমরা বলতে পারি কিনা যে সিন্স del m by del y equals to del n by del x, given equation is exact. Is it possible to say? জি স্যার। তাহলে আমরা এক্সাক্ট যেহেতু হয়েছে আমরা এখন নিশ্চিত যে এই প্রবলেমটাকে আমরা চাইলে স্ট্যান্ডার্ড মেথড, গ্রুপিং মেথড, দুই মেথডে কি করতে পারবো, সলভ করতে পারবো, তাই না? দুই মেথডে সলভ করা সম্ভব। তাহলে দেখেন আমরা যদি তাকে স্ট্যান্ডার্ড মেথডে যদি প্রথমে সলভ করতে চাই, দুই মেথডে করে দেখাবো এটা। স্ট্যান্ডার্ড মেথড, স্ট্যান্ডার্ড মেথডে সলভ করতে গেলে আমরা বলছি একটা ফাংশন f, f এর সাথে একটা সম্পর্ক আছে, তাই না? তাহলে আমরা সেটাকে একটু লিখছি যে we will find f function, আমরা একটা ফাংশন পাবো ক্যাপিটাল xy such that f এর সাথে সম্পর্কটা কি, f কে যদি আমরা x এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে m পাওয়া যায়, আর mxy এর ভ্যালু আমার কোশ্চেনে কত দেওয়া আছে, 3x square plus 4xy। আচ্ছা, 3x square plus 4xy, mxy এর জায়গাতে ভ্যালুটা বসিয়ে দিলাম। আমরা বলছি দিস ইজ ইকুয়েশন 1, এন্ড f কে যদি আমরা y রেসপেক্টে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো হচ্ছে m, which equals to 2x square plus 2y, and this is our equation number 2. এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই পর্যন্ত যে আলোচনা হয়েছে? না স্যার। না স্যার। আচ্ছা, তো আমি এখন চাইলে কোশ্চেনটাকে ইরেজ করে দিতে পারি নাকি? চাইলে, আর যদি আমাকে ইরেজ করে লিখতে হবে, পুরোটা একসাথে ইরেজ করলে তো হবে না, আমি কোশ্চেনটাকে একটু ইরেজ করে দিচ্ছি, হ্যাঁ, তাহলে আমি উপরে একটু জায়গা পাবো। এক্সাক্ট তো অলরেডি দেখানো হয়ে গেছে। তাহলে দেখেন আমরা যদি, আমার টার্গেট হচ্ছে কি তাহলে এখন সেই সলিউশন ফাংশনে যে f of xy যেটা আসে সেই f of xy এর ভ্যালুটা বের করা, যে f of xy সমান তাহলে কত। তাহলে দেখেন f of xy সমান যদি আমরা বের করতে চাই তাহলে দেখেন ইকুয়েশন 1 থেকে যদি f of xy বের করতে চাই তাহলে কি করতে হবে, ইকুয়েশন 1 কে ইন্টিগ্রেশন with respect to x, আর যদি 2 থেকে করেন ইন্টিগ্রেশন করতে হবে with respect to y। তো আমি ইকুয়েশন 1 কে চুজ করছি, আমরা বলছি যে ইন্টিগ্রেটিং ইকুয়েশন 1 with respect to x, আমরা যদি তাকে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি তাহলে লেফট হ্যান্ড সাইডে কি থাকবে, শুধু x এর রেসপেক্টে যখন ইন্টিগ্রেট করব লেফট হ্যান্ড সাইডে থাকবে শুধুমাত্র ক্যাপিটাল xy, তাই না? তখন তো del del x ক্যান্সেল হয়ে, ইন্টিগ্রেশন করলে এটা ক্যান্সেল হয়ে যাবে না? জি স্যার। del del x, আবার রাইট হ্যান্ড সাইডটাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেশনটা আমরা একটা কাজ করি, ইন্টিগ্রেশন সাইন দিয়ে রেখে দিই, ইন্টিগ্রেশন করব তাকে পুরো টার্মটাকে তার রেসপেক্টে x এর রেসপেক্টে, তবে এটা পার্শিয়াল, বি নোটেড দিস ইজ নট অ্যান অর্ডিনারি ইন্টিগ্রেশন, ইট ইজ পার্শিয়াল। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যখন ইন্টিগ্রেশন করি একটা কনস্ট্যান্ট আসে না, প্লাস c আকারে লিখি না একটা কনস্ট্যান্ট, জি স্যার।
কিন্তু এখানে আমরা সি লিখি তখন যখন অর্ডিনারি ইন্টিগ্রেশনটা থাকে dx অথবা dy এরকম কিছু থাকে। কিন্তু এখানে আমার আছে কি del x না, জি del x স্যার। means হচ্ছে পার্শিয়াল, তার মানে এখানে ভেরিয়েবল একের অধিক আছে। তাহলে দেখেন আমরা যেহেতু এখানে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করছি এবং এখানে ভেরিয়েবল দুইটা y ও আছে, x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা মানে কি এখানে y টা কি কনস্ট্যান্ট হিসেবে আছে না? জি স্যার। জি স্যার। এখানে যে প্লাস আকারে যে কনস্ট্যান্টটা আসার কথা সেই কনস্ট্যান্টটা আসবে হচ্ছে ইন টার্মস অফ y আকারে, আমরা সেটাকে বলছি পাই অফ y, ফাংশন অফ y আকারে আসবে। এই কথাগুলো আমি যদিও আপনাদেরকে ইয়েতে বলেছিলাম, আমার যতটুকু মনে আছে হারমোনিক কনজুগেট যখন পড়িয়েছিলাম লাস্ট সেমিস্টার, জি স্যার। রাইট? যেহেতু আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি তাহলে যে কনস্ট্যান্টটা আসবে সেটা আসবে হচ্ছে ইন টার্মস অফ y আকারে, এখানে কিন্তু c আকারে আসবে না, y টার্ম আকারে আসবে। আর যদি আমরা সেকেন্ড ইকুয়েশনকে ইন্টিগ্রেশন করতাম তাহলে এখানে আসতো কি ডেল ওয়াই লিখতেন আর এখানে আসতো কি ইন টার্মস অফ এক্স আকারে, কনস্ট্যান্ট আসতো তখন ইন টার্মস অফ এক্স আকারে যদি আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে বের করি। ওকে, আপনারা কি বুঝতে পেরেছেন এই লাইনটা? না স্যার। আচ্ছা বুঝেন নাই, দেখেন এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন কিনা বলেন, এই জাস্ট এই পর্যন্ত। জি স্যার। আচ্ছা এই পর্যন্ত যদি বুঝেন তাহলেই হবে, কারণ ইন্টিগ্রেশন করছি কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। এক স্যার। আমরা জানি ইন্টিগ্রেশন যখন করি এখন তখন প্লাস সি আকার একটা কনস্ট্যান্ট আসে কিনা, প্লাস একটা কনস্ট্যান্ট দিতে হয় কিনা, জি স্যার। ইন্টিগ্রেশনটা কনস্ট্যান্ট লিমিট দেওয়া না থাকে তাহলে কি একটা কনস্ট্যান্ট প্লাস সি লিখতেন আপনি আগে, তাহলে এখানেও তো কি হওয়া উচিত একটা কনস্ট্যান্ট আসা উচিত। এখানে যেহেতু আমরা এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করছি আর এটা পার্শিয়াল এবং আমরা জানি যে এক্স এর রেসপেক্টে যখন করি এক্স ছাড়া বাকি ভেরিয়েবল গুলো কি কনস্ট্যান্ট না, জি স্যার। দেখেন এক্স ছাড়া এখানে বাকি ভেরিয়েবল কি আছে এই কোশ্চেনে, ওয়াই না? জি স্যার। তাহলে যে কনস্ট্যান্টটা আসা উচিত সেই কনস্ট্যান্টটা কি ওয়াই টার্ম আকারে আসা উচিত কিনা, জি স্যার বুঝতে পারছি। এজন্য এবং সেই ওয়াই টার্মটা কত আমরা জানি না বিদায় আমরা বলছি ফাংশন অফ ওয়াই আকারে কনস্ট্যান্টটা, এজন্য বলছি পাই ওয়াই। আমরা কিন্তু শিওর নাই পাই অফ ওয়াই এর ভ্যালু কত, বাট আমরা এটা নিশ্চিত যে টার্মটা ওয়াই টার্ম। এখন বুঝতে পেরেছেন কি? জি স্যার। এবার আসুন এবার 3x স্কয়ার কে যদি আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি 3 তো হচ্ছে কনস্ট্যান্ট, x স্কয়ার কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে কি হয়, x কিউব বাই 3 না? জি স্যার। জি। পাওয়ারের সাথে 1 যোগ হয় সেই পাওয়ার দ্বারা ভাগ হয় তাই না? তাহলে 3 3 যদি কেটে দেই তাহলে কি থাকবে এখানে সিম্পলি এক্স কিউব। এক্স কিউব প্লাস আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি তাহলে 4y টা কি কনস্ট্যান্ট, 4y টা কনস্ট্যান্ট, x কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে কি x স্কয়ার বাই 2 হয় কিনা, জি তাহলে 4y ইনটু x স্কয়ার বাই 2 কাটাকাটি করেন তো এটাকে সাজিয়ে রেখে 2x স্কয়ার y লেখা যাবে কিনা, স্যার। 2x স্কয়ার y প্লাস পাই অফ y। আমরা এটা কার ভ্যালু পেয়েছি, f অফ x এক্স ওয়াই। আমার টার্গেট কি সেটাই বের করা, f অফ x এর ভ্যালুটা বের করা। কিন্তু এখানে একটু সমস্যা হয়ে গেছে, এই পাই অফ y এর ভ্যালু কিন্তু আমরা এখনো জানি না, আমাকে সামহাউ এই পাই অফ y এর ভ্যালু কি করতে হবে, বের করতে হবে তাই না, পাই অফ y এর ভ্যালুটা বের করতে হবে। ইকুয়েশনটাকে একটু নাম্বারিং করে নিচ্ছি, দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। এখন দেখেন আমরা পাই অফ y এর ভ্যালু বের করার জন্য আমরা যদি একটা কাজ করি যে মাত্র যে রেজাল্টটা আমরা পেলাম f অফ x y, এই রেজাল্টটাকে যদি আমরা আবার f কে যদি আমরা y এর রেসপেক্টে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি, তার রেসপেক্টে করতে চাই y এর রেসপেক্টে del f বাই del y। দেখেন y এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি x এর টার্মগুলো কি কনস্ট্যান্ট না, জি স্যার। তাহলে x কিউব হচ্ছে কনস্ট্যান্ট আর যে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 0। 0 তো লিখতে হয় না, এড আকারে তো লেখার দরকার নেই, প্লাস y এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশনটা করছি আমরা তাহলে 2x স্কয়ারটা কি এখানে কনস্ট্যান্টটা, জি স্যার। দেখেন জি স্যার। 2x একটা কনস্ট্যান্ট, y কে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় 1, 1 মাল্টিপ্লাই লেখা না লেখা এক কথা না, জি স্যার। জি স্যার। প্লাস এবার পাই অফ y কে যদি y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, প্রাইম স্যার পাই পাই এক্স প্রাইম ওয়াই স্যার। y প্রাইম y হওয়া উচিত না,
জি স্যার জি স্যার কারণ ওই যে আপনাদেরকে বলেছিলাম গত সেমিস্টারে যে f of x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয় f prime of x হয় f না? prime তাহলে Yes, pi sir. of y কে y রেসপেক্টে কি হবে pi prime of y হবে। তাহলে এখন একটু দেখেন একটা জিনিস কম্পেয়ার করতে হবে, এই মাত্র যে রেজাল্টটা পেলাম তার সাথে ইকুয়েশন 2 এর একটু কম্পেয়ার করেন তো। দেখেন এই জিনিসটা কার ভ্যালু, এই যে 2x স্কয়ার প্লাস pi prime of y সমান কার ভ্যালু, এটা del f by del y এর ভ্যালু না? জি স্যার জি স্যার del f by del y এর ভ্যালু। আবার ইকুয়েশন 2 তে যে 2x স্কয়ার প্লাস 2y এটাও কার ভ্যালু, del f by del y এর ভ্যালু। তাহলে আমরা যদি দুটাকে কম্পেয়ার করি আমরা কি বলতে পারবো কিনা যে এটা আর এটা সমান? ইজ ইট পসিবল? ইয়েস স্যার জি স্যার দুইটাই যদি del f by del y এর ভ্যালু, তাহলে এই দুইটা জিনিস কি কি লেখা যাবে, সমান লেখা যাবে না? জি স্যার তাহলে আমরা লিখতে পাচ্ছি hence 2x square plus pi prime of y which equals to 2x square plus 2y। এখন দেখেন উভয় দিকে কি 2x square সিমিলার টার্ম আছে কিনা, দুটো বাদ দিয়ে যাবে চাইলে এটা থাকে কি pi prime of y which equals to 2y। আমার টার্গেট কি এখানে বের করা, pi of y এর ভ্যালু বের করা, রাইট? কারণ আমার ইকুয়েশন 3 তে দেখেন আমার শুধু এই জিনিসটি অজানা ছিল, তাহলে pi of y এর ভ্যালু এখন আমরা বের করে ফেলবো। না বুঝলে কোশ্চেন করতে পারেন যে স্যার এটা কিভাবে চলে আসলো। আচ্ছা তাহলে এখন বলেন এখান থেকে pi of y পাওয়ার একমাত্র উপায় কি, এটাকে কি করলে pi of y এর ভ্যালু আসবে? ইন্টিগ্রেশন Integration. তাহলে উভয় দিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকবে কি pi of Pi y, y. আর এটাকে ইন্টিগ্রেশন হচ্ছে 2y dy, 2y কে y রেসপেক্ট ইন্টিগ্রেট করলে কি y স্কয়ার হয় না, আর 2 তো কনস্ট্যান্ট, y কে y রেসপেক্ট ইন্টিগ্রেট করলে কি হয় y স্কয়ার বাই 2, 2 কেটে দিলে কি থাকবে y স্কয়ার থাকবে না, জি স্যার Yes, sir. প্লাস প্লাস c কনস্ট্যান্ট আসবে সেটাকে বলছি আমরা c নট। কারণ এখানে কেন c নট আসলো, কারণ এখানে ভেরিয়েবল কয়টা, একটাই, কিন্তু একটা সেজন্য এই ক্ষেত্রে কনস্ট্যান্ট আসবে কি এখানে পার্শিয়ালে ছিল বিদে পাই অফ y এর আসছে, তাই না? আর এখানে তো পার্শিয়াল না, দিস ইজ অ্যান অর্ডিনারি ইন্টিগ্রেশন। তাহলে দেখেন তো তাহলে পাই অফ y এর ভ্যালুটা আমরা কি পেলাম ফাইনালি, y স্কয়ার প্লাস Y square plus C. c নট, সাফিক্স 0 আর কি, Yes, suffix 0. ঠিক আছে? তাহলে দেখেন পাই অফ y এর ভ্যালু পেয়ে যাওয়া মানে কি f of xy পেয়ে যাওয়া কিনা বলেন? মানে যে পাই অফ y এর জায়গাতে কি পাই অফ y এর ভ্যালুটা বসানো যাবে না, যে y স্কয়ার প্লাস c নট। জি স্যার জি স্যার এখন আমার কাজ হলো সেই ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া। তাহলে আমরা লিখতে পাচ্ছি এখান থেকে যে f of xy which equals to x cube plus 2x square y plus pi of y এর ভ্যালু কত, y square plus, y square plus c naught তাহলে এই ফ্যামিলি আমরা শুরুতেই বলছিলাম কিন্তু সলিউশনের ধরনটা কেমন হয়, f of xy equals to c আকারে থাকে, তাই না? The family of solution f of xy equals to c, তাহলে f of x এর ভ্যালু আমরা জানি x cube plus 2x square y plus y square plus c naught equals to c। এখন এই লাইনকে কেউ চাইলে যদি রিরাইট করে, হ্যাঁ এটাকে রিরাইট করলে এরকম লেখা যাবে কিনা, আমি আনসারটা একদম সবার উপরে লিখছি আর কি, হ্যাঁ নিচে আমি লিখতে পারছি না, তো আপনাদের এখানে খালি জায়গা দেখাতে পারে, আমার এখানে ওই যে বারটা দেখাচ্ছে তো এখানে লিখতে হচ্ছে। তো এটাকে যদি একটু রিরাইট করি এরকম লেখা যাবে কিনা দেখেন, x cube plus 2x square y plus y square equals to c1, where c1 equals to c minus c naught। Is it possible? এই যে c naught টাকে ডান দিকে নিয়ে গেলে কি মাইনাস হবে না, জি স্যার তাহলে p থেকে c naught যদি মাইনাস দেন রেজাল্টও কি আরেকটা কনস্ট্যান্ট হবে না, একটা কনস্ট্যান্ট থেকে আরেকটা কনস্ট্যান্ট সাবট্রাক্ট করলে রেজাল্টও কি একটা কনস্ট্যান্ট না, Constant. এই কনস্ট্যান্টটা আমরা নাম দিলাম এটা c1, আমরা নোটও দিয়ে দিয়েছি c1 সমান কত c minus c naught। তো স্ট্যান্ডার্ড মেথডে যদি করি তাহলে এই হচ্ছে আমার আনসার।
স্ট্যান্ডার্ড মেথডে যদি করি আর কি। বুঝতে পেরেছি? তাহলে দেখেন তো লজিক ঘুরে ফিরে কিন্তু সেই দুইটা সূত্রই, f কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে m, y এর রেসপেক্টে করলে n হয়। তাকে তারপর আমরা ইন্টিগ্রেশন করেছি। ডেরিভেটিভ যদি করি পার্শিয়াল, f কে ডিফারেন্সিয়েট করলে m পাওয়া যায়, x এর রেসপেক্টে করলে আর y এর রেসপেক্টে করলে n পাওয়া যায়। দেন আমরা ইন্টিগ্রেশন করি। আর এই মেথডটা অত বেশি টাফ হওয়ার কথা না তাদের যারা ওই যে আপনার হারমোনিক কনজুগেটের অঙ্কগুলো করেছেন ভালোভাবে লাস্ট সেমিস্টারে, তার সাথে কিন্তু একটা মিল আছে দেখেন অঙ্কের ধরনে, তাই না? জি স্যার। ওইখানে কিন্তু ওই যে কোথি-রিমান ইকুয়েশন থেকে আমরা বের করতাম না, একটা দেওয়া থাকতো আরেকটা বের করে ফেলতাম, লজিকটা কিন্তু অনেকটা ওই টাইপের। আমরা এখন দেখবো যে সেম প্রবলেমটাকে যদি আমরা গ্রুপিং মেথডে করি 3 থেকে 4 লাইন লাগবে। এই যে যতটুকু জায়গা লাগেছে এই জিনিসটাই 3 থেকে 4 লাইনে করে ফেলা সম্ভব যদি গ্রুপিং মেথডে করি। ওকে, তাহলে এখন Yes, sir. grouping method শুরুর আগে একটু স্ট্যান্ডার্ড মেথড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের মনে? সেটা if you have any question you can ask me. Okay. আশা করি কোশ্চেন নেই, যেহেতু সবাই চুপ। আর দেখেন কোশ্চেন কিন্তু দুই শ্রেণীর, আমি সবসময় এটা বলি, দুই শ্রেণীর মানুষের থাকে না, যিনি কিছুই বুঝতে পারছেন না আর যিনি সব বুঝছেন, তাদের কোনো কোশ্চেন থাকে না। আর মধ্যবিত্ত হলে সমস্যা থাকবে। আচ্ছা, এখন আমরা স্ট্যান্ডার্ড তো শেষ হলো, আমরা এখন গ্রুপিং মেথডটা নিয়ে একটু কথা বলবো সেম প্রবলেমের জন্য। সবচেয়ে ভালো হবে তাদের জন্য যারা আমার ক্লাসটা করছেন, সামনে হয়তো খাতা কলম নিয়ে বসছেন, তাদের জন্য যদি লিখে ক্লাসটা করেন হয়তো একটু আপনার তখন ক্লাসের মতোই মনে হবে আপনি ক্লাস করছেন। আর যারা মোবাইলটা রেখে দিয়ে ভিডিও অফ করে দিয়ে চলে গেছেন, তো গ্রুপিং মেথডে আমাদের প্রথম কাজ হচ্ছে কোশ্চেনটাকে লিখে ফেলা। কোশ্চেনটা দেওয়া ছিল 3x square plus 4xy plus dx so into dx plus 2x square plus 2y dy equals to 0। এটাই মানে আমার কোশ্চেনটা ছিল, তাই না? জি স্যার। Yes, sir. তাহলে আমি প্রশ্নকে অঙ্কের অংশ ধরা উচিত না, তাই না? এটা আমার লাইন না, আমি বলছি 3 থেকে 4 লাইন লাগবে সলভ করতে। দেখি কয় লাইন লাগে আমার। গ্রুপিং মেথডের প্রথম কাজ যেটা, যে অ্যাজ ইউজুয়াল যে মাল্টিপ্লিকেশন আমরা করতে জানি, গুণ করে ফেলবো। যেমন dx দুইটা টার্মের সাথে গুণ আকারে আছে না, Yes, sir. আবার dy কে দুইটা টার্মের সাথে গুণ আকারে আছে না, Yes, sir. গুণ করি। Yes, sir. তাহলে গুণ করে দেন 3x dx plus 4xy dx plus 2x dy plus 2y dy। তাহলে আমার অঙ্কের 3-4 লাইনের এক লাইন শেষ, এক লাইন করে ফেললাম। তাহলে আর 2 থেকে 3 লাইনে আনসার হয়ে যাওয়ার কথা, তাই না? 2 থেকে 3 লাইনে। পরের লাইনে যে কাজ, এই লাইনটি হচ্ছে গ্রুপিং মেথডে বোঝার মূলত। এটা তো গুণ করেছেন, এত বোঝাবুঝির কিছু নেই, গুণ করে দাও। এই লাইনটি হচ্ছে গ্রুপিং মেথডে কনসেন্ট্রেট করতে হবে ভালোভাবে। যেমন দেখেন গ্রুপিং মেথডে এই গুণ করার পরে আমাদের প্রথম কাজটাই হচ্ছে ওই ধরনের টার্মগুলোকে খোঁজা, যে কোন টার্মগুলোকে খুঁজবো আমরা যেখানে dx এর সাথে শুধুমাত্র x এর টার্ম আছে, অথবা dy এর সাথে শুধুমাত্র y টার্ম আছে গুণ আকারে। যেমন দেখেন এখানে dx এর সাথে শুধুমাত্র x এর টার্ম কোথায় আছে? 3x স্কয়ার। 3x. এটা না, প্রথমটা না? জি স্যার। আর dy এর সাথে শুধুমাত্র y টার্ম আছে কোথায়? 2y। 2y. সেটা এই তো। আর কি কোথাও আছে এরকম? এরকম আর কোথাও নাই। যেমন দেখেন এখানে dx এর সাথে x আছে, আবার y ও আছে, ঝামেলা আছে এটা। আর dy এর সাথে এখানে y নেই, x আছে। আমরা খুঁজবো কাদেরকে প্রথমে, যে dx এর সাথে শুধুমাত্র x এর টার্ম আর dy এর সাথে শুধুমাত্র y টার্ম। Y টার্ম। তাহলে দেখেন আমরা খুঁজে দুইটা টার্ম পেলাম, একটা হচ্ছে এটা আর একটা শেষেরটা, ফার্স্ট এন্ড লাস্ট। তাহলে ফার্স্ট টার্মটাকে দেখেন তো এরকম লেখা যাবে কিনা, চাইলে ডেরিভেটিভ অফ x কিউব লেখা যাবে কিনা? এই প্রথম টার্মটা যে কথা, এটা এক কথা কিনা দেখেন তো। জি স্যার। x কিউব কে ডেরিভেটিভ করলে কি 3x স্কয়ার dx হয় না?
এই আপনারা ইন্টারমিডিয়েট করেছেন, এরকম ধরতেন কিনা যে লেট z ইকুয়ালস টু x স্কয়ার, তাহলে dz সমান 2x dx লিখছেন? জি স্যার, জি জি স্যার। স্যার Sir. তাহলে এখন বলেন ডেরিভেটিভ অফ x কিউব সমান 3x স্কয়ার dx হবে কিনা? জি স্যার 3x sir. কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? x কিউব কে করলে 3x স্কয়ার, তার রেসপেক্টে করছেন x এর রেসপেক্টের জন্য dx। তাহলে প্রথমটা গেল। এবার আসলে লাস্টের যে টার্ম যেটা আছে, এই লাস্টের টার্মটাকে দেখেন তো এরকম লেখা যাবে কিনা, ডেরিভেটিভ অফ y স্কয়ার, মানে y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2y dy হয় না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, মানে যে জি স্যার যারা বলছেন বা যারা জি নেওয়ার পক্ষে আছেন বলতে পারেন যে স্যার হয় না, বা কে কিভাবে হয়, তাই না? কারণ y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2y, যেহেতু y রেসপেক্টে করছে তাহলে dy আসবে। তাহলে দেখেন প্রথম এবং শেষ এই দুটো টার্মের কাজ আমাদের শেষ হয়ে গেল, তাই স্যার না? 2y হবে। তাই? dy এর এক্সপেক্টিভে করতেছি না আমরা। হ্যাঁ, তাহলে কি হয় তাহলে তো স্যার 2y হবে। এখানে? জি না স্যার, পরের লাইনে স্যার। আমি বলছি যে y স্কয়ার কে ডেরিভেটিভ করলে 2y dy হয় কিনা সেটা বলছি। জি স্যার। হয় স্যার জি স্যার। ম্যাডাম তো বলছেন যে যিনি কথাটা বলছিলেন, তাহলে একটু নিশ্চিত হয়ে যাচ্ছি। তাহলে দেখেন এই দুইটা টার্ম কিন্তু দ্যাট মিন্স dx এর সাথে x এর টার্ম থাকলে অথবা dy এর সাথে y টার্ম থাকলে তাকে কি কিভাবে করা যায়? ইজিলি সলভ করে ফেলা যায়, তাই না? জি স্যার আরেকটা সহজ ভাবে বলি, এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে যদি dx এর সাথে শুধু x অথবা dy এর সাথে শুধুমাত্র y থাকে, কাকে ডেরিভেটিভ করলে এটা হবে সেটা বের করার আরেকটা টেকনিক আছে। কি টেকনিক? যেমন দেখেন তো 3x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হয়? 3x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে x3। x কিউব না? জি জি তাহলে নিশ্চিত থাকেন তাহলে x কিউব কে ডেরিভেটিভ করলে এটা হবে। আমরা জানি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন কি রিভার্স না? জি স্যার। ইয়েস স্যার ইন্টিগ্রেশন রিভার্স। তাহলে 3x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে যেহেতু x কিউব হয়, তাহলে x কিউব কে ডিফারেন্সিয়েট করলে 3x স্কয়ার হবে, রাইট? আবার এখানেও আসেন সেম, 2y কে ইন্টিগ্রেট করলে কি y স্কয়ার হবে না? জি স্যার। জি তাহলে স্যার y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2y। তাহলে মাঝখানের দুইটা কি হবে? তাহলে প্রশ্নটা এরকম আসতে পারে, কারণ dx এর সাথে এখানে y টার্মও আছে, আবার dy এর সাথে এখানে x এর টার্ম আছে। এক্সেট্রা এরকম যদি কখনো থাকে এবং তারা জোড় আকারে থাকবে, তারা কিভাবে থাকবে? জোড় আকারে। এরকম দুইটা টার্ম পাওয়া যাবে। কোথাও যদি এরকম পেয়ে যান আপনি যে dx এর সাথে y টার্ম আছে, তাহলে আপনি নিশ্চিত থাকেন এরকম আরেকটা টার্ম নিশ্চয়ই আছে যেখানে dy এর সাথে কি থাকবে? x এর টার্ম থাকবে। জোড় আকারে ছাড়া কখনোই এরকম হবে না, ঠিক আছে? তাহলে দেখেন এখানে জোড় আকারে আছে, এখানে কয়টা টার্ম আছে? এরকম দুইটা না মোট? জি স্যার এই দুইটা টার্ম থাকা মানে এটা বলতে বোঝায় যে এই দুইটাকে ইউবি আকারে লেখা যাবে। কিভাবে লেখা যাবে? ইউবি আকারে, ডেরিভেটিভ অফ সামথিং ইউবি। যেমন দেখেন ইউবিটা কি হবে? যে ডেরিভেটিভ অফ, আমরা dx এর সাথে অপ্রত্যাশিত কি আপনার এখানে y না, যেটা আপনি চাচ্ছিলেন না মূলত। জি স্যার x থাকলে আপনার জন্য মানে বেনিফিট হতো, আপনি নরমালি করতে পারতেন। তাহলে অপ্রত্যাশিত কি এখানে y, তাহলে আমরা ডেরিভেটিভ অফ এখানে একটা y নিলাম, আর এখানে dy এর সাথে অপ্রত্যাশিত কি 2x স্কয়ার নিশ্চয়ই, জি মানে স্যার। এখানে y থাকার জন্য বেনিফিট ছিল, তাই না? এক্স স্কয়ার x স্কয়ার, আচ্ছা ঠিক আছে, x স্কয়ার। তাহলে দেখেন তো আমরা তাকে যদি ইউবি সূত্র করি কি দাঁড়ায়? ডেরিভেটিভ অফ x স্কয়ার y যদি করতে চাই, x স্কয়ার কে রেখে দিয়ে y কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? dy না? প্লাস কেউ যদি y কে রেখে দেয়, x স্কয়ার কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x dx। তাহলে দেখেন তো x স্কয়ার dy, কিন্তু এখানে ছিল কত? 2x স্কয়ার dy, তাই না? জি স্যার একটা 2 শর্ট আছে, আচ্ছা 2 শর্ট আছে মনে রাখেন। এখানে কত পেয়েছি দেখেন তো? 2xy dx, কিন্তু এখানে ছিল কত? 4 4xy. তাহলে দেখেন দুইটার ক্ষেত্রে কত শর্ট আছে? 2 2 শর্ট আছে। তাহলে আমরা যদি এখানে একটা 2 দিয়ে দিই, শর্টেজ থাকবে? না এখানে যদি স্যার একটা 2 দিয়ে দিই, কোনো শর্টেজ থাকবে কি? কোনো শর্টেজ থাকবে না। তাহলে আসলে দেখেন মাঝখানের এই দুইটা টার্মকে লেখা যায় ডেরিভেটিভ অফ ইউবি আকারে। ইউবিটা কিভাবে আসলো? যাদেরকে রাখতে চাই না সেগুলোর মাল্টিপ্লিকেশন নিব, সামনে একটা নাম্বার, কোন নাম্বারটা নিলে দুইটা মিলবে
এরকম নাম্বার নিতে হবে। যেমন দেখেন আমরা প্রথমে এখানে অপ্রত্যাশিত ছিল y কে নিয়েছি, এখানে অপ্রত্যাশিত ছিল x স্কয়ার কে নিয়েছি, কিন্তু আমরা দেখছি শুধু x স্কয়ার y নিলে এটা হয় না, কি একটা গুণ নিতে হবে, তাহলে সাথে আলাদা 2 একটা নিতে হবে, সেজন্য আমরা একটা 2 হায়ার করেছি। এখন কি বুঝতে পেরেছেন? জি স্যার। 0 সমান দেখেন তো ডেরিভেটিভ অফ c লেখা যাবে কিনা? জি স্যার। যে কোনো কনস্ট্যান্টকে যদি আপনি ডেরিভেটিভ করেন কি 0 হয় না ডিফারেন্সিয়েট করলে? জি স্যার। ডিফারেন্সিয়েশন অফ এনি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখেন প্রত্যেকটা টার্মের সাথে ডি আছে কিনা, ডেরিভেটিভ আছে কিনা প্রত্যেকটার সাথে? জি স্যার। তাহলে প্রত্যেকটার সাথে যেহেতু আছে, লেফট হ্যান্ড সাইড থেকে একটা ডেরিভেটিভ টার্ম কি সামনে নিয়ে আসতে পারবো কিনা কমন? এরকম লেখা যাবে, একটা লাইন ভেঙেই করে যান। প্রত্যেকটার সাথে যেহেতু ডেরিভেটিভ আছে এরকম লিখতে পারবো না? জি স্যার। পারবো স্যার। উভয় দিক থেকে যদি ডেরিভেটিভ টার্ম বাদ দিয়ে দিই, যদি উভয় দিকে প্লাস আছে, 2 x স্কয়ার y প্লাস y স্কয়ার ইনটু c। দেখেন তো এই দুটো রেজাল্ট সেম হয়েছে কিনা, তার সাথে মিল আছে কিনা তার। জি স্যার। তাহলে দেখেন স্ট্যান্ডার্ড মেথডে যেটা আমার অনেকখানি জায়গা জুড়ে ছিল অঙ্কটা, সেম প্রবলেমটাকে যদি আমরা গ্রুপিং মেথডে করি, কোশ্চেনকে আপনি অঙ্কের অংশ করতে পারেন না, একটা লাইন ভেঙে করার কারণে কয় লাইন লাগছে? 1 2 3 4 লাইন। যদি এই লাইন একটু স্কিপ করতাম, যে উভয় দিকে ডি, প্রত্যেকটা মধ্যে ডি আছে, অ্যাভয়েড করলাম, সরাসরি এই লাইন লিখলেও হতো, তাহলে 3 লাইনে হয়ে যেত, তাই না? জি স্যার, জি 3 স্যার। লাইনে হয়তো। কিন্তু আমি বলছিলাম ওই যে স্টুডেন্টরা বলে যে এটা একটু ভিন্ন আঙ্গিকে চিন্তা করতে হয়, বিধায় ছোট হলো একটু ডিফারেন্ট, তাই না? জি স্যার। জি স্যার। এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, যেটা স্ট্যান্ডার্ড মেথডে চিন্তার কিছু নেই। del f by del x সমান n, del f by del y সমান n, ইন্টিগ্রেশন করেন মিলে যাবে, তাই না? কিন্তু এখানে কিন্তু চিন্তা করে আপনাকে করতে হবে যে কাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়, কাকে ডিফারেন্সিয়েট করলে ওইটা হবে, রাইট? জি স্যার। আর পরীক্ষাতে কিন্তু মেথড উল্লেখ থাকবে, বেনোটেড পরীক্ষাতে মেথড উল্লেখ থাকবে কোন মেথড করবেন। যদি ইনকেস আমি ভুলে যাই, ইনকেস আমি ভুলে গেলাম মেথড উল্লেখ করতে, তখন তো আপনার স্বাধীনতা, আপনি কোন মেথডে করবেন। তবে যদিও সেই স্বাধীনতা থাকে না, কেন থাকে না? ওই অতি উৎসাহী কিছু ছাত্র থাকে না, যারা স্যার এখানে কোন মেথডে করবো স্যার, এটা মনে হয় দেন নাই আপনি, তখন আপনি কিন্তু এটা স্যারকে জিজ্ঞেস করার তো দরকার নেই, আপনি যে কোনো এক মেথডে করে ফেলেন। জিজ্ঞেস করলেন মানে তো আপনি ধরা খেয়ে গেলেন, আপনার স্বাধীনতা থাকলো না, স্যার হয়তো চেঞ্জ করে দিয়ে দিল, তাই না? জি স্যার। জি স্যার। ইভেন কোশ্চেন ভুল হলো, স্যারকে জিজ্ঞেস করেন স্যার কোশ্চেনটা মনে এখানে ভুল আছে, তো স্যার কারেকশন করে দিল, মানে কি যে আপনাকে করতেই হবে এখন। আর যদি স্যারকে না বলেন, পরীক্ষার পরে বললেন যে স্যার কোশ্চেনে ভুল ছিল এখানে, তখন কি আপনি আনসার করলে তো মার্কস পেয়ে গেলেন, ফুল মার্কস। আর কোশ্চেন ভুলের ইয়া তো সবাই পায়, সুবিধা সবাই পায়, জানেন কোশ্চেন টাচ করলে সবাই সুবিধা পায় কোশ্চেন যদি ভুল হয়। তো বলেন এখন এই প্রবলেমে স্ট্যান্ডার্ড মেথড আর গ্রুপিং মেথড কোনো কোশ্চেন আছে কিনা এই প্রবলেমে? কোনো কোশ্চেন আছে কি? এনি কোশ্চেন? নাই। যাক, স্যার কোয়েশ্চেন নাই স্যার, কিন্তু ওই যে স্যার আপনি 3 নাম্বার লাইনটা করছেন স্যার অন্যভাবে স্যার, এটা তো স্যার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি ভেবে স্যার করা হয় তাহলে সেমই আসে স্যার, 2x স্কয়ার y আসে স্যার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। যে স্যার 2xy dy, যে স্যার এটা পার্শিয়াল ধরলে স্যার dy এর ক্ষেত্রে স্যার ওই যে 0 আসে, আর এদিকে স্যার 4xy dx স্যার 2x স্কয়ার y আসে স্যার, এটাই বলতে চাইছিলাম স্যার। মানে আপনি বলছেন যে এটাকে যদি পার্শিয়ালি করতেন আবার এটাকে পার্শিয়ালি সেম রেজাল্টে আসে, এটাই তো? জি স্যার। কিন্তু কথা হচ্ছে ম্যাডাম, এখানে না হয় একটাকে ইন্টিগ্রেশন করে এটা মিলে গেল, আপনি এটাকে ইন্টিগ্রেশন করাতে কি আসে দেখেন তো, তাকে ইন্টিগ্রেশন করাতে কি আসে যদি পার্শিয়ালি করেন? 2x স্কয়ার y স্যার। 2x স্কয়ার। আবার তাকেও করলে কি আসে 2x স্কয়ার, তাহলে দুটো 2x স্কয়ার হয়ে যাচ্ছে না? দুইবার হয়ে স্যার যাচ্ছে। পার্শিয়াল যদি স্যার করি তাহলে স্যার এটা তো 0 আসবে না স্যার, আর dy এর। কোনটা এটা? এটা এটা? জি স্যার। জি না, জি না, না, 0 না। 2x স্কয়ারটা কনস্ট্যান্ট থাকবে, 1 y রেসপেক্ট ইন্টিগ্রেট করতে হবে,
এটা 1 আছে না গুণাকারে, জি স্যার এই 1 কে ইন্টিগ্রেট করলে তো y হয়, 2x করে দুইবার আসে। আর এখানে পার্শিয়াল করার সুযোগ নেই, কেন এখানে ডেরিভেটিভ টার্মটা কি পার্শিয়াল না অর্ডিনারি, যে dx অর্ডিনারি স্যার Ordinary. চিন্তা করুন, বুঝতে পারছেন? জি স্যার তো আমি এখন এক্সারসাইজ থেকে আর কি একটা প্রবলেম একটু সলভ এক্সারসাইজ থেকে, কারণ আপনারা হয়তো বলতে পারেন যে স্যার এটা কিন্তু এক্সাম্পলের প্রবলেম ছিল, সেজন্য আমি একটা কাজ করছি একটু আপনাদেরকে যে সফট কপিটা দেওয়া হয়েছে বইয়ের, আসলে আমি জানি না হয়তো অনেকেই ওপেন করেও দেখেন নাই স্যার কি কিসের সফট কপি দিয়েছে ক্লাসরুমে, ডাউনলোড হয়তো অনেকে নাও দিতে পারেন কারণ বিশাল বই তো এটা, জি স্যার 800 পেজের উপর। বই তো বিশাল, এবং এটার যে সফট কপি পাওয়া গেছে বাজারে এটি অনেক কিছু, বুঝছেন? মানে অনলাইনে যে পাওয়া গেছে সফট কপি, কারণ এটা সফট কপিটা পাওয়াটাই ইয়ে ছিল। জাস্ট এ মিনিট, আমাকে একটু ইয়েটা ওপেন করতে হবে। 45 MB, সরি 45 MB ওই সফট কপিটা। হ্যাঁ 45, যারা মোবাইলে চালান তাদের জন্য তো এটা অনেক বড় ইয়ে, তাই না? जी सर. হয়তো আমি জানি না কতজন আপনারা ল্যাপটপ বা ডেস্কটপে ক্লাস করেন বা ইয়ে করেন, কিন্তু সিএসসি স্টুডেন্ট তো এখন, সিএসসি স্টুডেন্টরা তো ভর্তি হয়ে কম্পিউটার কিনে ফেলে, তাই না? স্যার ডেস্কটপে আছে। আমি বিলিভ করি, কারণ আমি মনে করেন ম্যাথমেটিক্স এর লোকে আমি সেই 2000 কি বলে 2008 এর দিকে আমি তখনই কম্পিউটার কিনেছি পড়ার জন্য, মানে আমাদের তখন আমরা তো যদি সিএসসি অনেকগুলো কোর্সই করেছি, মানে ম্যাথমেটিক্স এ পড়লো জানি না বললে ভুল হবে, মানে সি প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, ডাটাবেস, ফরট্রান ল্যাঙ্গুয়েজ, এগুলো আমরা সবই করেছি, যার কারণে কম্পিউটার কিনেছিলাম ওই সময় 2008-এ, যদিও অনেক কষ্টের উপার্জনের টাকা দিয়ে, মানে টিউশনি করিয়ে কম্পিউটার কিনেছিলাম তখন। এবং সেই কম্পিউটারটা আমি এখনো রেখে দিয়েছি ডেস্কটপ, যদিও চালানো হয় না, বাসায় আছে স্মৃতি হিসেবে। আমরা একটু এক্সারসাইজে চলে গেলাম। হ্যাঁ, আমি আশা করি আপনাদের স্ক্রিনে আমি যে বইটা দিয়েছি সেটা পেজ নাম 37 এ, পেজ নাম 37। আর যাদের কাছে যদি কেউ হার্ড কপি সংগ্রহ করে থাকেন বইয়ে, মানে বইটা কিনে থাকেন, 4th এডিশন হলো 36 নম্বর পেজ, আর যদি 3rd এডিশন হলো 37। জি স্যার এখানকার প্রত্যেকটা অঙ্কই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মেথড এবং গ্রুপিং মেথডের প্রত্যেকটা প্রবলেমে, প্রত্যেকটা প্রবলেমই স্ট্যান্ডার্ড মেথড এবং গ্রুপিং মেথডের অঙ্ক, মানে এগুলো সবগুলো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? আপনার পরের যে অঙ্কগুলো আছে সেগুলো এই যে 11 থেকে একবারে 16 পর্যন্ত, এগুলো প্রত্যেকই হচ্ছে স্ট্যান্ডার্ড মেথড এবং গ্রুপিং মেথডের। এখন আমি এখান থেকে যে কোনো একটা অঙ্ক পিক করবো আর কি, হ্যাঁ, যে কোনো একটা এক্সারসাইজ থেকে, কারণ আদারওয়াইজ আপনার মধ্যে একটা ইয়ে আসতে পারে যে স্যার অঙ্ক যেটা করা আছে শুধু এটাই করে দিচ্ছে। আর অনেকেই ধারণা করে স্যাররা অঙ্ক করা না থাকলে স্যাররা পড়াইতেই পারতো না, তাই না? ইভেন আমি এমনও বলতে শুনেছি স্যার যে কোশ্চেন করছে এই কোশ্চেনে স্যার পরীক্ষা দিলে স্যার A+ পাবে না, এই ধরনের কথা অনেক স্টুডেন্টরা বলে। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে আমি যদি যে কোনো একটা অঙ্ক মনে করেন সে 4 আমরা যদি পিক করি, কোশ্চেন নাম্বার 4, at first we have to check this is exact or not, right? এটা exact কিনা। এখন কোশ্চেন 4 এ m এর ভ্যালু কত জানেন আপনারা, দেখতে পাচ্ছেন কিনা? 3x² y + 2, 2 আর nxy সমান দেওয়া আছে হচ্ছে X cube plus Y dx এটা কোশ্চেনটাতে একটু ভুল আছে, একটু চেঞ্জ করতে হবে, দিস ইজ নট মাইনাস, plus দিস ইজ প্লাস, ওকে, x³ + y। তাহলে দেখেন এক্সাক্ট হওয়ার কন্ডিশন কি, m কে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হয়, y রেসপেক্টে। Y. তাহলে এটাকে যদি আমরা y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে 3x² টাকে কি হিসেবে চিন্তা করব, কনস্ট্যান্ট, y কে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় 1 গুণ আকারে লিখতে হয় না, প্লাস
2 কে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে 0 যেহেতু 2 কনস্ট্যান্ট। এবার আসেন n কে যদি আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, x কিউব কে ডিফারেন্সিয়েট করলে হয় 3x স্কয়ার, y কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় 0। তাহলে দেখেন তো দুইটা ভ্যালু সেম আসছে কিনা? জি স্যার। তাহলে নিশ্চিত the given equation is exact. Given equation is exact. তাহলে exact যদি হয় আমরা জানি স্ট্যান্ডার্ড মেথডে যদি সলভ করতে চাই we will find, ওই লেখাটা আমি ল্যাঙ্গুয়েজটা একটু লিখছি না, হ্যাঁ, যেহেতু আগের অঙ্কটাতে আমি লিখেছি, we will find a function f such that del f by del x equals to tan, আর m এর ভ্যালু কত দেওয়া আছে 3x square y plus 2, আমরা ধরে নিচ্ছি this is equation 1, আর f কে যদি আমরা y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি পার্শিয়ালি তাহলে পাবো n এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে x কিউব প্লাস y। y। আগেরটা যেহেতু আমরা এক নাম্বার ইকুয়েশনকে ইন্টিগ্রেট করে করেছিলাম, এখন আমরা বোঝানোর জন্য যে আসলে দুই নাম্বার করলেও সেম রেজাল্টে আসবে, আমরা ইকুয়েশন 2 কে ইন্টিগ্রেট করব আবার, হ্যাঁ, ইন্টিগ্রেটিং ইকুয়েশন 2 with respect to y, তাহলে এটাকে y রেসপেক্টে ইন্টিগ্রেট করলে লেফট হ্যান্ড সাইডে কি পাবো আমরা f of xy, রাইট হ্যান্ড সাইডটাকে y রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে প্লাস y রেসপেক্টে, আর যে কনস্ট্যান্ট একটা আসার কথা সেই কনস্ট্যান্ট আসবে কি ইন টার্মস অফ x আকারে নিশ্চয়ই, জি স্যার। যেহেতু y রেসপেক্টে ইন্টিগ্রেট করছি তাহলে কনস্ট্যান্ট আসবে ইন টার্মস অফ x আকারে। তাহলে দেখেন লেফট হ্যান্ড সাইডে f of xy থাকলো, রাইট হ্যান্ড সাইডে যদি আসি আমরা কার রেসপেক্টে ইন্টিগ্রেট করছি y রেসপেক্টে, তাহলে প্রথমে আছে কি এটা x কিউব তাহলে কনস্ট্যান্ট, x কিউবের সাথে দেখেন একটা 1 আছে কিনা মনে মনে, যে কোনো আমরা জানি 1 ইজ আ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, 1 যে কোনো কিছুর সাথে কি থাকে মাল্টিপ্লাই হিসেবে থাকে, এই 1 কে যদি আমরা y রেসপেক্টে ইন্টিগ্রেট করি y হবে না, জি স্যার। জি স্যার। প্লাস এবার y কে y রেসপেক্টে ইন্টিগ্রেট করলে কি হয় নিশ্চয়ই y স্কয়ার বাই 2, এটা জানেন তো, জি স্যার। জি স্যার। প্লাস পাই অফ x। তাহলে পাই অফ x এর ভ্যালু কিন্তু আমরা এখনো জানি না, পাই অফ x এর ভ্যালুটা যদি আমরা বের করতে পারি তাহলে আমার সমাধান প্রায় হয়ে যাবে, তাই না? তাহলে পাই অফ x এর ভ্যালু বের করার জন্য আমরা মাত্র যে রেজাল্টটা পেয়েছি এটাকে যদি আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে del f by del x, x এর রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েট করব তখন y টা কি কনস্ট্যান্ট না, এই y টা, তাহলে ডিফারেন্সিয়েট করব কাকে মূলত x কিউব কে ডিফারেন্সিয়েট করা হয় 3x স্কয়ার প্লাস এখানে হাফ হচ্ছে কনস্ট্যান্ট, y স্কয়ার কে হাফ কনস্ট্যান্ট বলতে কি আমরা যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি তাহলে এই y টার্মটা পুরোটাই কি কনস্ট্যান্ট না, আর যে কোনো কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 হয় কিনা, আমরা কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি x এর রেসপেক্টে, তাহলে এই y টার্ম কে ডিফারেন্সিয়েট করলে কি 0 হবে না, জি স্যার। জি স্যার। প্লাস পাই অফ x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি পাই প্রাইম অফ x হবে কিনা, জি স্যার। আচ্ছা এটা কার ভ্যালু del f by del x এর ভ্যালু। আবার দেখেন del f by del x এর ভ্যালু আগে থেকে ইকুয়েশন 1 আমরা কি জানি 3x square y plus 2। তাহলে এই দুইটা জিনিস সমান হওয়া উচিত কিনা, এটা আর এটা সমান হওয়া উচিত কিনা ইকুয়েশন 1 এর সাথে কম্পেয়ার করলে, জি স্যার। তাহলে এখানে পাবো 3x square y plus pi prime of x which equals to 3x square y plus 2, both side is similar term আছে কিনা 3x square y cancel, থাকবে কি pi prime of x equals to 2, আমার টার্গেট pi of x বের করা, তাহলে উভয় দিকে কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে, pi prime of x থেকে pi of x তো তখনই পাবো যদি ইন্টিগ্রেশন করি x এর রেসপেক্টে, তাহলে যদি x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি এখানে আসবে pi of x, 2 কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে, 2 কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে হয় 2x প্লাস একটা কনস্ট্যান্ট আসবে আমরা সেটাকে বলছি c নট, তাহলে f of xy সমান আমরা পাই ফাইনালি x কিউব y প্লাস y স্কয়ার বাই 2 প্লাস পাই অফ x এর ভ্যালু মাত্র পেয়েছি 2x প্লাস c নট, তাহলে এই ফ্যামিলি অফ সলিউশন যে লেখাটা লিখি a family of solution f of xy equals to c
তাহলে এখানে f of x এর ভ্যালুটা বসিয়ে দিই, x কিউব y প্লাস y স্কয়ার বাই 2 প্লাস 2x প্লাস কি আসবে একটা c নট না, এই c নটটাকে ডান দিকে নিয়ে গেলে কি হবে, c মাইনাস c নট, এই যে এখানে c নট লিখে ইকুয়ালস টু c লিখলাম, c নটটা ডান দিকে চলে গেলে কি মাইনাস আকারে চলে যাবে না? জি স্যার। আমরা সেই c মাইনাস c নটটাকে যদি c1 বলি কোনো আপত্তি আছে? না স্যার, মানে একটা কনস্ট্যান্ট থেকে আরেকটা কনস্ট্যান্ট সাবট্রাক্ট করলে রেজাল্টও কি হয়, একটা কনস্ট্যান্ট। জাস্ট আপনি একটু সাইড নোট দিয়ে দেন যে হোয়ার c1 ইকুয়ালস টু c মাইনাস c নট। সো স্ট্যান্ডার্ড মেথডে যদি বলেন দিস ইজ দ্য আনসার। বুঝতে পেরেছেন কি? জি স্যার। এবং আপনারা চাইলে সেম প্রবলেমটাকে যদি গ্রুপিং মেথডে করেন রেজাল্টটা সেমই আসবে, সেম রেজাল্ট আসবে গ্রুপিং মেথডে করলে। জাস্ট আমি একটু দেখাচ্ছি করে গ্রুপিং মেথডে। ইটস মাই ডিউটি টু সলভ দিস কোশ্চেনস। এবং 3 থেকে 4 লাইনই হবে, মানে ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, শিট কি হলো? তাহলে দেখেন এটাকে যদি গ্রুপিং মেথডে করি আমরা, তো এটা প্লাস ছিল, যদি কোশ্চেনটা একটু উপরে উঠে গেছে তো দিস ইজ প্লাস, তাহলে 4। কোশ্চেনটাকে প্রথমে রাখলাম যে 3x স্কয়ার y প্লাস 2 ইনটু dx প্লাস লাইন মানে ব্যাকআপ বাঁকা হয়ে যাচ্ছে dy ইকুয়ালস টু 0। তাহলে কি বলছি, পরের লাইনে আমার কাজ হচ্ছে কি গুণ করা, রাইট? তাহলে 3x স্কয়ার y dx প্লাস 2dx প্লাস x কিউব y dy y dy ইকুয়ালস টু 0। দেখেন dx এর সাথে কোথাও x আছে কিনা অথবা dy এর সাথে শুধু কোথাও y আছে কিনা সেগুলো বোঝা। হ্যাঁ, যেমন দেখেন dx এর সাথে এখানে x কোথাও নাই, কিন্তু একটা 2 আছে কিনা। জি স্যার। দেখেন তো এই টার্মটাকে কেউ চাইলে এই যে এটাকে এরকম লিখতে পারবে কিনা যে ডেরিভেটিভ অফ 2x দেখা যাবে। যাবে স্যার। 2x কে ডেরিভেটিভ করলে কি 2dx হবে না? এই যে তাকে যদি ডেরিভেটিভ করেন তাহলে কি 2dx হবে কিনা? জি স্যার। 2x কে ডিফারেন্সিয়েট হয় 2, x এর রেসপেক্টে করছেন তাহলে dx, তাহলে 2dx প্লাস এবার আসেন যে লাস্টের টার্মটা এটাকে ডিফারেন্সিয়েট করে এরকম লেখা যাবে কিনা ডেরিভেটিভ অফ y স্কয়ার বাই 2, যাবে স্যার। মানে যে হাফ কনস্ট্যান্ট y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2y dy, তাহলে 2 কেটে দিলে y dy। ওকে, এবার আসেন বাকি রইলো কোন দুইটা, যে dx এর সাথে এখানে y আছে আবার dy এর সাথে এখানে x আছে। আমরা বলছি এটাকে কিভাবে লিখবো, ডেরিভেটিভ অফ যাদেরকে রাখতে চাই না অপ্রত্যাশিত, dx এর সাথে অপ্রত্যাশিত কি এখানে y আর dy এর সাথে অপ্রত্যাশিত কি এখানে x কিউব। আপনি নিশ্চিত থাকেন এই x কিউব y কে ইউবি সূত্র করলে এই দুইটা টার্ম চলে আসবে। যেমন দেখেন ইউবি সূত্র করে দেখতে পারেন, আপনি যদি x কিউব কে রেখে দেন y কে ডিফারেন্সিয়েট করবেন dy, আবার এখানে যদি আপনি y কে রেখে দেন x কিউব কে ডিফারেন্সিয়েট করবেন 3x স্কয়ার dx, তাহলে এই দুইটা টার্ম কি ইউবি আকারে কি লেখা যাবে, ডেরিভেটিভ অফ x কিউব y ইকুয়াল 0 কে লেখা যাবে কি ডেরিভেটিভ অফ c। প্রত্যেকটার সাথে ডেরিভেটিভ টার্মগুলোকে যদি বাদ দিয়ে দেন তাহলে কি আসবে 2x প্লাস x কিউব y প্লাস y স্কয়ার বাই 2 ইকুয়ালস টু c। দেখেন তো সেম রেজাল্ট আসছে কিনা, সেম রেজাল্ট, x কিউব y x কিউব y স্কয়ার বাই 2 y স্কয়ার বাই 2 2x ইকুয়ালস টু c ছিল আর এখানে c1 কনস্ট্যান্ট, অন্য কিছু কোনো নিশ্চয়। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন বাসায় যেটা করতে হবে, বাসায় এই এক্সারসাইজ থেকে আপনাদেরও কিছু প্রবলেম সলভ করতে হবে। যদি সলভ করেন তাহলে আপনাদের, আমি নিশ্চিত আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করে থাকেন আর বাসায় যদি এখান থেকে আরো 2-4টা প্রবলেম সলভ করেন তাহলে আমি নিশ্চিত আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং সলভ করতে বসলেই সমস্যায় পড়বেন, সেটা আমার সাথে আলোচনা করলে এই সমস্যা। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার এক্সারসাইজ গুলো স্যার পিডিএফ এর কত নম্বর পেজে স্যার?
37 পেজ নাম্বার 37 ঠিক আছে আমি তো সেজন্য একটু জি আগে স্যার নিয়ে ধন্যবাদ পেজ নাম্বার 37 তবে এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে দেখেন 11 12 13 এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড মেথড গ্রুপিং মেথডেরই অঙ্ক কিন্তু দেখেন এখানে কোশ্চেনটা শুরুতে কি বলা হচ্ছে সলভ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম নামকরণ চেঞ্জ হয়ে গেছে না Yes, sir. তাহলে প্রশ্ন আসতে পারে স্যার ইনিশিয়াল ভ্যালু প্রবলেম জিনিসটা কি? একটু দেখেন তো এই 1 থেকে 10 এই অঙ্কগুলোর সাথে 11 12 অঙ্কগুলোর মূল পার্থক্য কি মনে হয় আপনার ছবিগুলো দেখে অঙ্কগুলো দেখে কি মনে হয় আমি ভ্যালু দিয়ে আছে স্যার এই যে ইনিশিয়াল y 1 2 একটু পার্থক্য কি শুধু এটা না যে একটা শর্ত শুধু দেওয়া আছে সাথে প্রত্যেকটাতে জি স্যার। এখানেও ডিফারেনশিয়াল ইকুয়েশন পার্থক্য কি এখানে কোনো কন্ডিশন নাই এখানে কি দেওয়া আছে কন্ডিশন দেয়া আছে। এবং একটা কন্ডিশন দেওয়া আছে তাই না সিঙ্গেল Yes, কন্ডিশন sir. এবং কন্ডিশনটা কেমন y এর ভ্যালু দেওয়া আছে x এর একটা পয়েন্টে তাই না y = 2 কোথায় যেখানে x X এর একটা পয়েন্ট। 1 y = 2 হবে কখন when x = 1 এখানে কি দেওয়া আছে y = 1 হবে কখন যখন x = -2 আপনারা জানেন Minus. অলওয়েজ x এর ভ্যালু দেওয়া থাকে এখানে দেওয়া আছে y = 3 when তাহলে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হচ্ছে সেটা যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে তার সাথে একটা কন্ডিশন দেওয়া থাকে যে x এর কোনো একটা পয়েন্টে y এর ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে এই পুরো জিনিসটাকে একসাথে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সাথে x এর নির্দিষ্ট একটা পয়েন্টে যদি y এর ভ্যালু দেওয়া থাকে তাহলে এই পুরো প্রবলেমটাকে একসাথে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কি বলা হবে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে স্যার এটাকে কিভাবে সলভ করব তাই না যে যদি কন্ডিশনের উপরে জি স্যার সলভের টেকনিক এক যেমন দেখেন আপনি এ পর্যন্ত সলভ করবেন আমরা যেভাবে করেছি যে স্ট্যান্ডার্ড মেথড অথবা গ্রুপিং মেথড সলভ করলেন করাতে কি আসবে ইকুয়েশনটা যে সামথিং ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট সমাধানটা তো এরকমই আসবে এরকম আসবে না যে আমরা আজকে যে অঙ্কগুলো করেছি যেমন আমি প্রথম অঙ্কটার কথা যদি বলি যদি এটা এরকম থাকতো যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আমরা প্রথমে যে অঙ্কটা করেছিলাম 3x² + 4xy dx + 2x² + 2y dy = 0 ধরে নেন সাথে একটা কন্ডিশন দেওয়া আছে y1 = 2 যে y = 2 হবে কখন যখন x এর ভ্যালু 1 তাহলে এই পর্যন্ত কি আমরা সমাধান করেছিলাম না স্ট্যান্ডার্ড মেথড এবং গ্রুপিং মেথডে জি স্যার। রেজাল্টটা কেমন আসছিল as per I know x³ plus Q plus 2x square y plus y square is equal to c1 c1 বা c রাইট জি স্যার। তাহলে এই পর্যন্ত কিন্তু আপনি করতে হবে নরমালি যেভাবে করার করলেন করে জাস্ট এই কন্ডিশনটা বসাতে হবে এই কন্ডিশনটা কি মিন করে when x = 1 then y = 2 এটা মিন করে না এটা দ্বারা যে y এর ভ্যালু 2 হবে কখন যখন x এর ভ্যালু 1 হবে। 1 আর y = 2 তাহলে এই দুইটা ভ্যালু আমরা এই যে সলিউশন যেটা পেয়েছিলাম এখানে বসানো যাবে না যে x এর জায়গাতে 1 বসাবো আর y এর জায়গাতে কত বসাবো 2 বসাবো তাহলে x এর জায়গাতে 1 বসান 1³ plus 2 into 1² into 2 plus 2² equals to c এই তো 1³ মানে কি 1 2 to the 4 2 to the 4 equals to c that implies c equals to কত 9 না জি স্যার তাহলে c এর ভ্যালু যদি 9 হয় তখন আমরা ফাইনালি লিখবো যে hence the solution x³ plus 2x² y plus y² equals to 9 কারণ c এর ভ্যালু আমরা পেয়ে গেছি না এখন জি স্যার। তার মানে ওই কন্ডিশনটা দেওয়া থাকে কেন মূলত ওই যে কনস্ট্যান্ট যেটা আসে c বা c1 সেই কনস্ট্যান্টের ভ্যালুটা বের করার জন্য ঠিক আছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আপনার কাজ কি মূলত কন্ডিশনটা দিয়ে c এর ভ্যালুটা বের করা আর বাকি কিন্তু আগে যে আপনি নরমাল মেথড জানেন সেই নরমাল মেথডই আপনাকে করতে হবে ঠিক আছে তাহলে এই প্রবলেমগুলো করতে পারবেন না চাইলে বাসায় যে আপনি প্রথমে স্ট্যান্ডার্ড মেথডে করেন বা গ্রুপিং মেথডে করেন করে দেন আপনি কন্ডিশনটা বসালে c এর ভ্যালুটা আপনি পেয়ে যাবেন বুঝতে পেরেছেন কি জি স্যার। এখানে একদম 1 থেকে 14 পর্যন্ত
প্রত্যেকটা প্রবলেম সলভ করা সম্ভব এবং সলভ করে আপনার হয়েছে কি হয় নাই সফট কপিতে তো একদম শেষের দিকে পাবেন, বই হলে তো মনে করেন পৃষ্ঠা এভাবে উল্টে ফেলা সম্ভব, তাই না? জাস্ট পৃষ্ঠা উল্টালেই হলো। একেবারে শেষের দিকে, এই যেরকম শেষের দিকে বইয়ের আমরা যেটা করছি এটা হচ্ছে সেকশন, চ্যাপ্টারটা হচ্ছে এটা হচ্ছে সেকশন 2.1। এই যে সেকশন গুলো হচ্ছে এই যে উপরে লেখা আছে যে 2.1, 2.1 এর সেকশনে আপনার এটা হয়েছে কি হয় নাই আর কি। এই যে বইয়ের শেষের দিকে যদি আপনারা দেখতে পাবেন না, যদিও এই যে 2.1 এর যদি আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি, এই যে সেকশন 2.1 এর আনসার গুলো দেওয়া আছে। কোন আনসার গুলো দেওয়া আছে? সবগুলো অড নাম্বার। মানে এই বইটার একটা স্পেশালিটি হচ্ছে সবগুলো আনসার দেওয়া নেই, অড নাম্বারের সলিউশন গুলো কি, যে এক নাম্বারকে সলভ করলে সমাধানটা কি হবে, আপনার এটা হয়েছে কি হয় নাই, আনসারটা একটু উত্তরমালা ওই যে আগে যেটা বলতেন মিলিয়ে দেখতে পারবেন যে আপনার অঙ্কটা হয়েছে কি হয় নাই। কোনগুলো? শুধু অড নাম্বার গুলো 1, 3, 5, 7, 9, 11 ইত্যাদি। তাহলে একটু চেক করারও সুযোগ আছে, তাই না, আপনার অঙ্কটা হয়েছে কিনা। আর ইন কেস এরকম যদি না হয়, আমি তো আছি, যদি আটকান কোথাও আমার সাথে আলোচনা করুন। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। জি জি স্যার। স্যার। তারপরে যদি আপনারা লেকচার ভিডিওটা দেখবেন পরবর্তীতে আবার, আর যদি সমস্যা হয় আমি তো আছি। তো এটা খুব দৃষ্টিকটু, যে কোনো ক্লাসে আমি গত সেমিস্টারও বলেছি এগুলো আমি খুব স্ট্রিক্টলি দেখছি। যে আজকে এখন পর্যন্ত আমার এখানে দেখাচ্ছে 61 অ্যাটেন্ডেন্স, বাট আমার সাথে ক্লাস করছে 42-43 জনের মতো। মাঝখানে 50 জনের মতো ছিল, পরে আবার হাওয়া হয়ে গেছে সবাই। সো এরকম এসে উপস্থিতি দিয়ে চলে গেলে এগুলো কিন্তু আমার এখানে, আপনারা জানেন কিনা আমি জানি না, বিডি লাইনে কিন্তু এগুলো শো করে। মানে আমরা যেটা চালাই এখানে কে কখন জয়েন করে কি করে এগুলো সব শো করে, জি স্যার, রেকর্ডিং করলে ওইটা ফাইল হিসেবে থাকে। এগুলো সব শো করে আমাদের। তো ঠিক আছে, সবাই ভালো থাকি, পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।